আমার জ্যাঠামশাইয়ের বড় শালা ছিলেন স্বনামধন্য কিংবদন্তি অভিনেতা রবি ঘোষ। তো আমিও ছোটবেলা থেকে ওকে বড় মামা বলেই জানতাম ওনাকে। তো আমাদের বাড়িতেই সমস্ত নিধিরাম সর্দারের যখন উনি স্ক্রিপ্ট লিখছেন আমাদের বাড়িতেই, যখন শুটিংয়ের নানা রকম জিনিসপত্র এক হবে আমাদের বাড়িতেই, থিয়েটারের বহু মানুষজন, সত্য বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আরও কতজন, চিন্ময় রায়ের বিয়ে আমাদের বাড়িতে জুঁই মাসির সাথে, বুঝলেন। তো একটা ওইরকম পরিবেশ আমি ছোটবেলা থেকে পেয়েছিলাম। আরেকটা যেটা পেয়েছিলাম, আমাদের দোকানে আমাদের বালিগঞ্জের যত স্বনামধন্য শিল্পী, এবং যেরকম শুধু শিল্পী কেন, ধরুন না মহাশ্বেতা দেবী, উনি ফান রোডে থাকতেন, প্রতি সন্ধ্যায় আমাদের দোকানে আসতেন, বাবার সঙ্গে বসে গল্প করতেন। হ্যাঁ, ওনাকে তখন তো জানতাম না এরা এক একজন যে কী বটগাছ। হ্যাঁ, শ্যামল বোস, মীরা ব্যানার্জি, প্রসূন ব্যানার্জি, পূরবী দত্ত, মহাপুরুষ মিশ্র, মানে কে নয়, এরা প্রত্যেকে আমাদের দোকানে আসতেন। আর বাবা ওপর থেকে গম্ভীর গলায় বলতেন, এসো প্রণাম করে যাও। আমি প্রণাম করে যেতাম। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে আমার বাবার বন্ধুদেরও সাহায্য আমি পেয়েছিলাম। রবি চক্রবর্তী, বাদলধর চৌধুরী, আমি ছোট ছেলে ছিলাম, বুঝেছেন। কেউ গান বাজনার জগৎ জানতাম না, কারণ আমার বাবা একটা কথা বলে দিয়েছেন, পড়াশোনা করছিলেন খুব ভালো, গান বাজনা করছো সেটাও খুব ভালো, কিন্তু কমপ্লেন করবে না, যেটুকু তোমার পাওনা সেটুকুই পাবে। আমি কাউকে বলতে পারবো না, কাউকে ফোন করতে পারবো না, কারোর কাছে যেতে পারবো না। এটা আমার বাবার বক্তব্য ছিল। ফলে যারা আমার বাড়ির কাছে থাকেন, আমি সেটা একটা বয়সে বুঝতে পারলাম যখন, তখন বিশ্বাস করুন খুব রেয়াজ করতাম। এমন রেয়াজ করতাম যে আমার বাড়িতে সবাই ঘুমিয়ে পড়বে বলে তোয়ালে চাপা দিয়ে, বালিগঞ্জের বাড়িতে যারা আমার আশেপাশের পড়োশি আছে তারা সবাই জানে, আমি রাত্রিবেলা বারান্দায় 10টার সময় রেয়াজ করতে বসতাম, ভোরবেলা 5টা পর্যন্ত রেয়াজ করতাম। একটু 2 ঘন্টা ঘুমিয়ে নিয়ে, সাউথ পয়েন্টে যারা পড়ে তারা জানে তখন 0 পিরিয়ড হতো 7টা 40-এ, চান করে স্কুলে যেতাম, স্কুল থেকে এসে একটুখানি 1 ঘন্টা জিরিয়ে নিয়ে তারপর সারেঙ্গি রেয়াজ করতাম, হারমোনিয়াম রেয়াজ করতাম। পড়াশোনা আমার লেভেলে ছিল না, ওই লিস্টের মধ্যে ছিল না, কিন্তু আমার ওপর ভগবানের বিরাট কৃপা যে আমি বড় বড় তাবড় মহান শিল্পীদের চোখে পড়ে গেছিলাম। তার মধ্যে প্রথম যে মানুষটা আমাকে নজর করেছিলেন তিনি হচ্ছেন দ্য গ্রেট উস্তাদ মুরাব্বর আলী খান সাহেব, উস্তাদ বড়ে গুলাম আলী খান সাহেবের ছেলে, এবং সারা কলকাতা তখন খান সাহেবের ছাত্রছাত্রী। তার মধ্যে কোকিল কণ্ঠী স্বনামধন্যা কিংবদন্তি সন্ধ্যা মুখোপাধ্যায়, আমার গুরুমা সংযুক্তা ঘোষ, আমার বড় গুরুজির স্ত্রী শ্রীমতী ললিতা ঘোষ, পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী, এরা খান সাহেবের ছাত্র। তা আমি বাদলধর চৌধুরীর ক্যালকাটা মিউজিক কনফারেন্সে আইস স্কেটিং রিংকে বাজাচ্ছিলাম, খান সাহেব চিফ গেস্ট ছিলেন, আমায় শুনলেন। শুনে তো ভালো, আমি তো আর গুরুজির বন্ধু, আমার তো সাহসই নেই সামনে যাওয়ার, আর আমি কে, তখন একটা ছেলে, বুঝলেন। হঠাৎ মাঝরাত্রিরে বাদল কাকা রাস্তা থেকে চেঁচাচ্ছে, তপনবাবু, তপনবাবু। বাবা বলছে, বাবা উঠেছে, বলছে হ্যাঁ কী হলো, যে তন্ময়কে বলুন পাঞ্জাবি পরে তবলা নিয়ে মুনাব্বর খাঁ সাহেব বলেছে ও লড়কাকে বুলাও, বুঝলেন। তো ওই আমার জীবন শুরু হলো। তো আমি 86 সালে খাঁ সাহেবের সঙ্গে আমার প্রথম লন্ডন নিয়ে গেলেন। আমার পড়াশোনা বালাই তখন লাটে উঠেছে, আমার পড়াশোনার দিকে আর মন নেই, মানে ভাবতেই চাই না যে আমি পড়াশোনা কোনোদিন করেছি বলে। এই সুযোগ ভাবতে পারেন, খাঁ সাহেব বাবাকে ডেকে বললেন তন্ময়কে নিয়ে আমি হায়দ্রাবাদে যাব। আমি হায়দ্রাবাদে ছিলাম বহু মাস, বশিরবাগ প্যালেসে, কারণ খাঁ সাহেবের একটা যোগাযোগ ছিল আসমা জাঁদের ফ্যামিলি, এই যে নিজাম অফ হায়দ্রাবাদ। তো সেখানে আলী পাশা ছিলেন, তার কাছে বরকত আলী খাঁ সাহেব, গোলাম আলী খাঁ সাহেব সব স্পুল বড় বড়, বুঝলেন, সেসব স্পুল শোনা হতো প্যালেসে। তারপরে খাঁ সাহেবের সঙ্গে এদিক ওদিক অনুষ্ঠান করা। তো আমি যেটা, আমার নতুন তালিম যেটা শুরু হলো সেটা হচ্ছে তেহজিব এ মৌসিকি, সেটা হচ্ছে এটিকেট অফ মিউজিক। আমি একটা বাঙালির ছেলে, বাড়িতে কোনোদিন থালা হাতে তুলে খাইনি, আদরে বাঁদর হয়েছি, কিন্তু এই যে গাইয়ে বাজিয়েদের মধ্যে ক্লাসিক্যাল মিউজিশিয়ানদের একটা এটিকেট আছে, সেটা তালিমের সঙ্গে সঙ্গে তৈরি হয়। কি করে কথা বলতে হবে, কি করে বসতে হবে, কি করে উঠে দাঁড়াতে হবে, কি করে পেশ করতে হবে, এ সমস্ত কিছু একটা তালিম যেটা ঘরানাদার ছেলেমেয়েরা জ্ঞান হওয়া থেকে পায়। আমার কিন্তু এই তালিমটা, তেহজিবে মৌসিকির তালিমটা এই খাঁ সাহেবের কাছে শুরু হলো। পরবর্তীকালে আমি এক সে এক আর্টিস্ট পর সুযোগ পেতে লাগলাম ভারতবর্ষের তাবড় মিউজিশিয়ানদের সঙ্গে। তার মধ্যে কেউ বাদ, 2-1জন বাদ পড়েছে যাদের কাছে আমি পৌঁছতে পারিনি, বাজানোর সুযোগ পাইনি, পায়ের কাছে বসতে পারিনি। বাকি আমি বিনম্র চিত্তে এটুকু ভগবানকে ধন্যবাদ জানাই যে ভারতবর্ষের শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম শিল্পীদের সঙ্গে আমি বাজাতে সুযোগ পেয়েছি, তাদের সঙ্গ থাকতে পেরেছি। তবে হ্যাঁ,
মানে দ্য জুয়েল ইন দ্য ক্রাউন ডেফিনেটলি দুজন, একজন মহান ওস্তাদ আমজাদ আলী খান সাহেব, আরেকজন মহান ভারতরত্ন পণ্ডিত রবিশঙ্করজি। আমি ডোভারলিন মিউজিক কনফারেন্সে ফার্স্ট হয়েছিলাম 84-এ কম্পিটিশনে, সেখানে পণ্ডিতজি আমাকে প্রাইজ দিয়েছিলেন। পরে আমি যখন 96 সালে ওনার সঙ্গে বাজাতে গেলাম পাকাপাকিভাবে, আমৃত্যু ওনার জীবনের শেষ অনুষ্ঠান পর্যন্ত বাজাতে গেছিলাম, ওনাকে দেখিয়েছিলাম, উনি ভীষণ খুশি হয়েছিলেন। কিন্তু আমার স্বভাব যায় না মোলে, আমার স্বভাব কিন্তু যায়নি, বুঝলেন। তো আমি দুটো গল্প বলতে চাই, কীরকম পণ্ডিতজির তালিম রেয়াজ যা কিছু দেখেছি শিখেছি, যে মনের দরজা খোলা রাখো। আমায় বললেন সার্ক দু সোলেইল সম্বন্ধে জানো? আমি বললাম না জ্যাঠামশাই। বলে ছি ছি ছি, তুমি সার্ক দু সোলেইল জানো না? এটা ফ্রেঞ্চ প্রোডাকশন, সার্কাস অফ হিউম্যানস। বললেন এটা কিউবেক, ক্যানাডাতে কিউবেকে এটার এই সার্কাসের জন্ম। তা এখন স্যান্ডিয়েগোতে তাঁবু পড়েছে। আমাকে চিন্নামাকে নিয়ে উনি গেলেন সার্ক দু সোলেইল দেখাতে, অভাবনীয় প্রোডাকশন দেখালেন। দেখে একবার জাপানে গেলাম, জাপানে গিয়ে আমার বেস্ট ফ্রেন্ড কেনজি ওটা জাপানিজ, তো আমাকে বললেন তুমি চপস্টিক দিয়ে খেতে জানো? আমি বললাম না। ছি 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 ছি, তুমি যে দেশে এসেছো সেই দেশের সংস্কৃতি সম্বন্ধে তুমি জানো না? আমি জানি। বলে তুমি যদি বাঙালি কেউ হাত দিয়ে ভাত মাছ না খেলে তোমার কেমন লাগে? আমি বললাম ভালো লাগে না। তাহলে তুমি সুশি খাবে, সাশিমি খাবে, উদন খাবে, তুমি হাত দিয়ে খাবে না কাঁটা দিয়ে খাবে? ছি, তোমাকে একটা রাত্রির সময় দিলাম। কেনজিকে বললেন যে টিচ হিম। সারা রাত্রির দুটো চপস্টিক নিয়ে দুটো আলু, সেই দুটো আলু তোলা প্র্যাকটিস করলাম, বুঝলেন। কারণ জ্যাঠামশাই পরের দিন আমাকে বলেছেন লাঞ্চে নিয়ে যাবে। তো এই ছিলেন পণ্ডিতজি। বার্নস অ্যান্ড নোবেলসে ঘুরে বেড়াতেন। আমাকে বললেন সব সময় বই পড়বে, আর লেটেস্ট এডিশন যত দেশ পত্রিকা আর সানন্দা, এত এত বই আমি পুজোর পরে যখন যেতাম আমেরিকা ওনার জন্য নিয়ে যেতাম। যত বাংলা রিলিজ, ওনার শো টাইম ছিল রাত্রির 10টা থেকে রাত্রির 1টা। সারা পৃথিবীর সিনেমা উনি দেখতেন, আমায় দেখাতেন, আমাদের দেখাতেন। আমরা সবাই দেখতাম। মাঝখানে পায়েসের ব্রেক হতো, কফির ব্রেক হতো, কেকের ব্রেক হতো। উনি খেতেন না, আমাদের সবাইকে খাওয়াতেন, আর তারপরের দিন আলোচনা করতেন। একবার আমি জিজ্ঞেস করলাম জ্যাঠামশাই সাকসেসফুল মিউজিক ডিরেক্টর হতে হলে কী করতে হয়? উনি বললেন পরিচালক যে ভাবনায় ভাবছে ওনার ভাবনার সঙ্গে তোমার ভাবনা মিলতে হবে, এক সুরে গল্প বলতে হবে, তোমার মিউজিক যেন একই গল্প বলে, না বলা কথা তোমার মিউজিক দিয়ে বলতে হবে। তো আমি যখন পরে ওনার কাজ দেখেছি, গান্ধী দেখেছি, চেরি টেল, সারাটা চতুরলালজির তবলা, বুঝলেন। তো অফকোর্স পথের পাঁচালী। তো আমি এখন বুঝতে পারি যখন বয়স হচ্ছে আস্তে আস্তে উনি কী বোঝাতে চেয়েছেন। আমায় ফট করে বললেন 3 ইডিয়টস দেখেছো? আমি বললাম হ্যাঁ দেখেছি। বাঙালি ছেলে মিউজিক করেছে জানো? আমি বললাম হ্যাঁ জানি। শান্তনু মৈত্র। আমি বললাম হ্যাঁ হ্যাঁ। তুমি চেনো? আমি বললাম হ্যাঁ চিনি, আমার বন্ধু। তাই নাকি? বাহ, ভারী চমৎকার মিউজিক করেছে। আমার একটু কথা বলতে পারলে ভালো হতো। আরে আমি ফট করে বললাম আপনি কথা বলবেন? উনি বললেন হ্যাঁ। আমি ফোন করলাম স্যান্ডিয়েগো থেকে শান্তনুকে। শান্তনু কোথায় যাচ্ছিল, ফোন ধরেছে। আমি বললাম জ্যাঠামশাই তোর সঙ্গে কথা বলতে চান। শান্তনু চেঁচাচ্ছে ফোনের মধ্যে, কি বলছিস কি বলছিস? আমি বললাম হ্যাঁ। তা আমি জ্যাঠামশাইকে দিলাম। বললেন আমি আই উড লাইক টু টক টু ইউ ইন বেঙ্গলি, ইজ দ্যাট ওকে? শান্তনু বলছে হ্যাঁ হ্যাঁ, আমি তো বাংলা বলি। উনি বললেন বাহ চমৎকার, তুমি এত সুন্দর মিউজিক করেছো। শান্তনু আজও বলে যে এর থেকে এ যেন আমার ভারতরত্ন পাওয়া, বুঝলেন। কিন্তু জ্যাঠামশাইয়ের সঙ্গে আমার স্বভাব যায় না মোলে। তো জ্যাঠামশাই টেক্সাসে এক সাহেবের, এক ভারতীয় সাহেব, বহু বছর ও দেশে আছে, কোটি কোটি টাকা, আমেরিকার বড় লোকদের তো জানেন, একরের পর একর জমি। সারা সন্ধে পণ্ডিতজির সঙ্গে আমাকে বসিয়ে রেখে দিলেন, আমাকে একটু স্পেস দিলেন না। তো পণ্ডিতজি তো লিমোজিনে হোটেলে চলে এসেছেন, উনি বললেন যে আই উইল ড্রপ ইউ। চলো। এবার যখন যাচ্ছেন, এক একজনের হয় না একটু বয়স হয়ে গেলে কথা প্রবণতা থাকে, জিজ্ঞেস করছেন তুমি এই ছাত্রকে জানো? আমি বললাম তো গ্যাংরিন হয়েছে। হ্যাঁ, বলছি ওই ছাত্রকে জানো? মতো সে তার ছেড়ে দিয়েছে। আমি তাদের নাম বলছি না, সব পণ্ডিতজির সব বিখ্যাত বিখ্যাত ছাত্রদের নাম। বলছেন তুমি ওর কথা জানো? আমার বাড়িতে ছিল। আমি বললাম হ্যাঁ, ও এখন পাখাবাজ বাজায়। হ্যাঁ, সে তার ছেড়ে দিয়েছে? হ্যাঁ। ওর, আমি বললাম ওর আর বউ দুজনে আত্মহত্যা করেছে। এইরকম সব বলে টলে আমায় হোটেলে ছেড়ে দিয়ে চলে গেছেন। পরের দিন 6টার সময় পণ্ডিতজির সেক্রেটারি নেওমি আমাকে বারে বারে ফোন আসছে হোটেলের ঘরে। আমি 6টার সময় উঠে মানে অতবার ফোন আসছে, তো আমি ফোনটা ধরেছি। বলেছে রবিজি ওয়ান্টস টু সি ইউ রাইট নাও।
আমি তখন বুঝে গেছি, আমি বলে আমার তো এবার টিকিট নেব, তবলার ব্যাগ আর স্যুটকেস নেবো, ঘরের ছেলে ঘরে চলে যাব। তো আমি করলাম কি জানেন, এরকম সুইটে থাকতেন, দরজা খোলা। আমি লিফট থেকে বেরিয়ে আমি যখনই দেখেছি জ্যাঠামশাই সোফা এরম করে বসে আছেন গম্ভীর মুখে, আমি করলাম কি লম্বা সাষ্টাঙ্গ প্রণয়ন মতন দিয়ে হামাগুড়ি দিতে দিতে নাকটা কষতে কষতে হাসছি। আর জ্যাঠামশাই হা 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 করে হাসছেন, আর সে বলছে তুমি ঘোড়া কি করেছো? আর চিন্নামা রেগে ফায়ার, বলছে ইউ হ্যাভ টু টেল হিম, ইউ হ্যাভ টু স্কোল্ড হিম, ইউ হ্যাভ টু পানিশ হিম। আর জ্যাঠামশাই তত হাসছেন, দূর ঘোড়া তুমি এসব কী করেছো? রাত্রির 2টোর সময় ও তো আমায় ফোন করেছে। চিন্নামা বলছে ডু ইউ নো হোয়াট ইউ ডিড, এইসব বলেছো? আর ওর বয়স্ক মানুষ, তিনি মানে চিন্তিত হয়ে গিয়ে 2টোর সময় জ্যাঠামশাইকে ফোন করেছেন হোটেলে, যে আমি খুব সরি, তোমার ছাত্রদের এরকম অবস্থা, দুরবস্থা শুনে আমার খুব দুঃখ লেগেছে। তো জ্যাঠামশাই তারপর আমায় ক্ষমা করে দিলেন। আরেকবার আমরা মেক্সিকো যাচ্ছিলাম, তো আমি আর বিক্রম দুজনে পাশাপাশি বসে আছি, সামনে জ্যাঠামশাই, চিন্নামা, অনুষ্কা, আমাদের সঙ্গে ওনার সেক্রেটারি বসে আছি। তো লাতিন আমেরিকান এয়ার হোস্টেস খালি বলছে মিস্টার মেন্ডোসা, মিস্টার মেন্ডোসা, শি ওয়াজ লুকিং ফর সাম মিস্টার মেন্ডোসা। তো 2বার 4বার যখন হয়েছে, তখন আমার দিকে যেই চোখ পড়েছে, আমি বলছি মিস্টার বোসা অ্যান্ড মিস্টার ঘোষা। তো তখন সারা পণ্ডিতজি তো শুনেই হা 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 হা, ঘোড়া আবার শুরু করেছো, এটা তো হয়েছে। এবার আরেকবার আমরা দুবাই না কোথায় যাচ্ছিলাম, এক ঘর জাপানিজ, আমাকে তখন বোঝাতে হবে আমি সবই চপস্টিক শিখেছি, জ্যাঠামশাইকে ইমপ্রেস করতে হবে। আমি 2-4টে কেঞ্জির থেকে ভাষা শুনেছি, আরিগাতো, গুদাই মাস্তা, দাইজবু, এগুলো শিখেছিলাম। তো এবার এক দল জাপানিজ, জানেন তো, খুব ফুল অফ এটিকেট। তো আমি যেই না প্লেন এয়ারপোর্টে নেবেছে, লাউঞ্জ ক্রস করে কি বলে টার্মিনালে এসেছে, আমি দাইজবু, তারপরে যে দাইজবু, আমি নমস্কার করছি, ওরাও নমস্কার করছে, কন্নিচিওয়া, ওরাও কন্নিচিওয়া। এবার জ্যাঠামশাই তো পিছনে আসছেন, উনি কিছুক্ষণ দেখে বাংলায় বলছেন ঘোড়া এবার কিন্তু তোমার নামে রিপোর্ট হবে, পালিয়ে এসো। আর চিন্নামা ফায়ার, ইউ মাস্ট টিচ হিম হাউ টু বিহেভ ইন পাবলিক, হোয়াট ইজ ইট ডুইং। আর জ্যাঠামশাই তত হাসছেন। এই হচ্ছে আমার জীবন। আর এটা কথা আমি সর্বশেষে যাওয়ার বেলায় এটুকু বলতে চাই যে জীবনের মনের দরজা খোলা রাখার প্রয়োজন আছে।